একটি অর্গানাইজেশনের টিম বিল্ডিং এর জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না, বাট আমি যদি এটাকে সামারি করার চেষ্টা করি যে কোন কোন বিষয়গুলোকে ফোকাস করা দরকার একটি অর্গানাইজেশনে, সেটাকে আমরা বলতে পারি এইভাবে। এটা একটাকে ফর্মুলা হিসেবে বলা যেতে পারে। ফর্মুলাটি কেমন? এই ফর্মুলাটিকে আমি বলে থাকি ABCD এবং E, অর্থাৎ এ থেকে শুরু করে ই পর্যন্ত যে অ্যালফাবেটগুলো আছে, এই প্রত্যেকটি অ্যালফাবেট দিয়ে এক একটি থিম কিংবা এক একটি ফিলোসফি, এই ফিলোসফি কিংবা থিমগুলোকে যদি আমরা অর্গানাইজেশনে প্র্যাকটিস করতে পারি, তাহলে অর্গানাইজেশনের টিম বিল্ডিং যে কনসেপ্টটি আছে কিংবা অর্গানাইজেশনের এমপ্লয়ীদের ভিতরে যে কোলাবোরেশন কিংবা টিম কনসেপ্ট যে স্পিরিটটা আছে, এই স্পিরিট নিয়ে অনেক দূরে কিংবা অনেক সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। তাহলে এখন আমরা জানার চেষ্টা করব যে তাহলে এই টিম বিল্ডিং কনসেপ্টের আলোকে ABCD এবং E এগুলো আসলে কি। বলা হচ্ছে আপনি যখন অর্গানাইজেশনে কাজ করবেন, একে অপরের সাথে যখন কাজ করবেন, কোলাবোরেশনে যখন কাজ করবেন, কিংবা আপনি আপনার অধীনস্থদের সাথে যখন কাজ করবেন, কিংবা ঊর্ধ্বতনের সাথে যখন কাজ করবেন, কিংবা আপনার কলিগসদের সাথে যখন কাজ করবেন, তখন আপনাকে এই বিষয়টি প্র্যাকটিস করতে হবে। সেটি হচ্ছে A ফর অ্যাপ্রিসিয়েশন। অর্থাৎ যদি অর্গানাইজেশনের কালচারে, অর্গানাইজেশন সংস্কৃতিতে যদি আপনি অ্যাপ্রিসিয়েশনটা প্র্যাকটিস করতে পারেন, তখন দেখবেন আপনার সাথে আপনার অধীনস্থ যারা আছে, অর্থাৎ আপনার নিচে যারা আছে, তাদেরকে যদি তাদের কাজের জন্য যদি আপনি অ্যাপ্রিসিয়েট করেন, কিংবা উপরে যারা আছে তাদেরকে যদি অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয়, সাথে যারা কাজ করে তাদেরকে যদি আপনি অ্যাপ্রিসিয়েশন কাজ করেন কিংবা অ্যাপ্রিসিয়েশন করেন, দেখবেন এই লোকগুলো অনেক বেশি আপন হয়ে যাবে। সো এটি টিম বিল্ডিং এর খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। তৃতীয় নাম্বার যে অংশটি, সেটি হচ্ছে B ফর বিলং। অর্থাৎ অর্গানাইজেশনে এমপ্লয়ীদের ভিতরে এমন একটা ফিলিংস ক্রিয়েট করা, এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যেখানে এমপ্লয়িরা মনে করবে যে এটি আমার অর্গানাইজেশন, এটি আমার প্রতিষ্ঠান। তো এটা সামগ্রিকভাবে শুধুমাত্র ব্যক্তির উপরে নির্ভর করে না, কিংবা শুধুমাত্র এমপ্লয়ির উপরে নির্ভর করে না। অর্গানাইজেশনে একজন এমপ্লয়ি কিংবা একজন ব্যক্তি যখন সে বুঝতে পারবে যে না, এই অর্গানাইজেশনে কাজ করলে আমার আত্মিক তৃপ্তি আমি পাই, আমার মানসিক প্রশান্তি আমি পাই, তখন সে মনে করবে যে না, এটি আমার অর্গানাইজেশন। তার মানে তখন সে বিলং করবে, সেই কাজটাকে সে বিলং করবে, সে ওই অর্গানাইজেশনকে নিজের প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করবে। সেই ক্ষেত্রে যেটি প্রয়োজন হয়, অর্গানাইজেশনের সামগ্রিক যে চিত্র, সেই সামগ্রিক চিত্রের ভেতরে আসলে এমন একটা সংস্কৃতি ক্রিয়েট করতে হয় যেখানে অর্গানাইজেশনের প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা এমপ্লয়ি যেন অর্গানাইজেশনকে বিলং করে। সো এটি টিম বিল্ডিং এর জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট। থার্ড যে পয়েন্টটা আমরা আলোচনা করতে চাই কিংবা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে সি ফর সেলিব্রেশন। সি ফর সেলিব্রেশন। সো অর্থাৎ যে যেমনই কাজ করুক না কেন, প্রত্যেকটা ব্যক্তি অর্গানাইজেশনে এক একটা স্ট্রাকচারের উপরে কাজ করে। কেউ হয়তো উপর দিকে কাজ করে, কেউ হয়তো মিড লেভেলে কাজ করে, কেউ হয়তো ফাংশনাল লেভেলে কাজ করে। কিন্তু যদি অর্গানাইজেশনে এমপ্লয়িরা এক একটা ছোট ছোট যে অ্যাচিভমেন্ট তারা অর্জন করে, কিংবা ছোট ছোট কাজ যদি তারা তুলে দেয়, ছোট ছোট কাজ যদি তারা কমপ্লিট করে, ঠিক সেই সময়ে ছোট ছোট পরিবেশে কিংবা ছোট ইউনিটের পরিবেশে, কিংবা আপনার পাশের যে কলিগটি বসে আছে, সেই কলিগটি যখন একটা কাজ সম্পন্ন করলো, আপনি যদি প্রাতিষ্ঠানিকভাবে ওখানে সেলিব্রেশন কালচারটা যদি আসলে এস্টাবলিশ করতে পারেন, অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে এই কালচারটা যদি থাকে যে ছোট ছোট অ্যাচিভমেন্টের জন্য সেলিব্রেট করা যায়, কিংবা একজন ব্যক্তির তার পার্সোনাল লাইফের অনেক কিছু, তার অনেক লাইফের অনেক ফেজে তার অনেক ধরনের অ্যাচিভমেন্ট থাকে। ধরুন শুধু অ্যাচিভমেন্ট না, একজন ব্যক্তি অর্গানাইজেশনে কাজ করে, তার মানে সে মনে করে যে আমি এখানে 10 ঘন্টা কিংবা 8 ঘন্টা, ইভেন আমি 12 ঘন্টা দিচ্ছি, তার মানে আছে 24 ঘন্টার জীবনের ম্যাক্সিমাম সময়টুকু আমি অর্গানাইজেশনে দিচ্ছি। সেক্ষেত্রে
এই অর্গানাইজেশন যদি আমার জীবনের যদি অংশ না হয়, কিংবা এই অর্গানাইজেশন যারা কাজ করে তারা যদি আমার মনের কথাটি না বুঝতে পারে, তাহলে এই অর্গানাইজেশনে আসলে কাজ করে তেমন কোনো অ্যাচিভমেন্ট পাওয়া যায় না। তো সেই জন্য ব্যক্তির ব্যক্তিগত জীবনে, যেমন ধরি আমার তার জন্মদিনে, যেমন ধরি তার বাচ্চার জন্মদিনে, যেমন ধরি তার বিবাহবার্ষিকীতে, যেমন ধরি তার আপনজনের কোনো আনন্দ ঘন মুহূর্তে, এই যে সমস্ত মুহূর্তগুলো আছে কিংবা যে সমস্ত দিবসগুলো আছে, ইভেন সে ছোট ছোট যে সমস্ত কাজগুলো কমপ্লিট করলো যেটি অর্গানাইজেশনের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কাজের যদি আসলে প্রাতিষ্ঠানিকভাবে সেখানে সেলিব্রেশন কালচারটা যদি এস্টাবলিশ করা যায়, তখন দেখবেন টিম বন্ডিংটা অনেক বেশি আসলে ইফেক্টিভ হয়ে যায়। এরপরে ডি, ডি ফর ডেলিগেট। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা অনেক সময় দেখতে পাই অর্গানাইজেশনে কিছু ব্যক্তিরা আছেন যারা হয়তোবা খুব ভালো কাজ করেন, যাদের হয়তোবা কাজে খুব নিখুঁত, তারা খুব পারফেক্ট কাজগুলো করে দেন। কিন্তু সমস্যা একটা জায়গায় দেখা যায়, যে সময় তাদেরকে বলা হয় যে আপনি এই একজনকে, এই দুজনকে, এই তিনজনের দায়িত্ব আপনি নেন, দায়িত্ব নিয়ে আপনি তাদেরকে কাজ বুঝিয়ে দেন এবং আপনি অন্য কাজে মনোনিবেশ করেন, সে সময় দেখা যায় তারা এই কাজটি করতে পারেন না। কারণ তারা মনে করেন আমি যদি যেভাবে কাজটি করছি, যেভাবে ইফোর্ট দিচ্ছি, যেভাবে আন্তরিকতার সাথে কাজ করছি, হয়তোবা আমার সাথে যারা আছেন তারা হয়তোবা এসবে আন্তরিকতার সাথে কাজটি করবে না কিংবা সঠিক ওয়েতে কাজ করবে না। তখন কি হবে? তখন তিনি সেই কাজগুলো নিজের মতন করে বা নিজের আয়ত্ত নিয়ে এসে সব কাজ তিনি একাকী করতে চান। এরকম এক্সাম্পল প্রত্যেকটা অর্গানাইজেশনে আপনি দেখতে পারবেন। অর্থাৎ একজন ভালো ডুয়ার, যেটাকে আমরা বলি যে যিনি খুব ভালো কাজ করেন, তিনি ভালো ডেলিগেট করতে পারেন না। তার কারণে কি হয়? আসলে ম্যানেজারিয়ালশিপ কিংবা লিডারশিপের অন্যতম একটা কোয়ালিটি হচ্ছে লিডার কিংবা ম্যানেজার তিনি তার অধীনস্থ যারা আছেন কিংবা তিনি যার ফেলো মেটস যারা আছেন, তারা কলিগস যারা আছেন, তাদেরকে তিনি কাজ ডেলিগেট করবেন। সো ডেলিগেশন ইজ এ কোয়ালিটি অফ এ ম্যানেজারিয়াল লিডারশিপ। সো এই জায়গাতে আমাদের কাজ করতে হবে। যদি আমরা আসলে সঠিক দিক নির্দেশনা দিয়ে, সঠিক গাইডেন্সটা দিয়ে যদি আমরা ডেলিগেট করতে পারি, অর্থাৎ একটি কাজ ডেলিগেট করা মানেই হচ্ছে আর একজনকে এম্পাওয়ার করা, আর একজনকে প্রস্তুত করা। সো অর্গানাইজেশন যদি এই কালচারটা যদি আসলে খুব বেশি আমরা দেখতে পাই, তখনও ওই অর্গানাইজেশনের টিম বিল্ডিং কনসেপ্টটি খুব ভালো কাজ করে। দেন লাস্ট ওয়ান হচ্ছে ইমোশন বোঝা, ই ফর ইমোশন বোঝা। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা অর্গানাইজেশনের এমপ্লয়িরা কিন্তু শুধুমাত্র ইকোনমির জন্য, শুধুমাত্র স্যালারির জন্য কাজ করে না। অর্থাৎ একজন ব্যক্তি যখন একটা অর্গানাইজেশন সময় দেয়, শুধুমাত্র সে কিন্তু অর্থ কিংবা অর্থনৈতিক যে বিষয়গুলো আছে এটার জন্য কিন্তু সে কাজ করে না, বরং ব্যক্তি চায় তার ইকোনমিক কন্ট্রাক্টটা যেমন হবে, সাথে সাথে সে চায় তার ইমোশনাল কন্ট্রাক্টটা যেন অর্গানাইজেশনে থাকে। অর্থাৎ একটা অর্গানাইজেশনে একজন ব্যক্তি যেহেতু সে মেশিন না, তার কিছু ইমোশনস আছে, সেই ইমোশনসটা যেন তার কলিগসরা যেন বুঝতে পারে এবং একে অপরের ইমোশনসটাকে বুঝে সেটাকে ইন্টেলিজেন্টে রূপান্তর করা। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির যেন ইমোশনস আছে, এই ইমোশনসটাকে বুঝে অর্গানাইজেশনের যে সমস্ত কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো কখনো কখনো তার পারফরমেন্সের জন্য খুব বেশি কাজে লাগানো। আবার এমনও হতে পারে যে ওই ব্যক্তিটি হয়তোবা তার পার্সোনাল লাইফে, তার ফ্যামিলি লাইফে, তার সোশ্যাল লাইফে, তার কমিউনিটি লাইফে সে এমন কোনো প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছে যে তার ইমোশনসটা আন্ডারস্ট্যান্ড করাটাও খুব জরুরি। সেই সময় যদি আপনি অর্গানাইজেশনের কর্তা ব্যক্তি হয়ে কিংবা তার কলিগস হয়ে তার কাছে যদি খুব বেশি কিছু পারফরমেন্স আশা করি, তাহলে হয়তোবা ওই ব্যক্তিটি ওই সময় হয়তোবা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আদতে সে কিন্তু ইমোশনালি অ্যাটাচড হয়ে সে কাজটি করছে না। এই জন্য বলা হয়ে থাকে যে অর্গানাইজেশনের এমপ্লয়িরা শুধুমাত্র ইকোনমিক কন্ট্রাক্টের জন্য কাজ করে না, বরং সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট বা ইমোশনাল কন্ট্রাক্টের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে। এবং যে প্রতিষ্ঠানে
ব্যক্তিদের কিংবা এমপ্লয়ীদের ইমোশনাল কন্ট্রাক্ট স্ট্রং, সেই প্রতিষ্ঠানের পারফরমেন্স আসলে আদতে বুম করে ওঠে। সো এটি খুব গুরুত্বপূর্ণ যে একটা অর্গানাইজেশনে যদি টিম বিল্ডিং কনসেপ্টটাকে যদি আমরা আসলে খুব বেশি স্ট্রংলি কাজে লাগাতে চাই, তাহলে এই যে এ বি সি ডি এবং ই, এই যে ফর্মুলা বললাম, এই ফর্মুলাগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, অর্থাৎ এ ফর অ্যাপ্রিসিয়েশন, বি ফর বিলং, সি ফর সেলিব্রেশন, ডি ফর ডেলিগেশন এবং ই ফর ইমোশনস, এই 5টি বিষয়কে যদি আসলে আমরা কাজে লাগাতে পারি একটি অর্গানাইজেশনে, আমরা দেখতে পাবো সেই অর্গানাইজেশনের টিম বিল্ডিং প্রচন্ড রকম ভাবে কাজ করছে, সেখানে হারমোনি কাজ করছে, সেখানে প্রত্যেকটা এমপ্লয়ি কোলাবোরেশনের উপর দিয়ে তাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য আছে, কাঙ্ক্ষিত যে টার্গেট আছে, সেই টার্গেট তারা অ্যাচিভ করছে এবং এইভাবেই একটি অর্গানাইজেশন আসলে সাস্টেইনেবল বিজনেস করতে পারে।